আদম ম্যাডাম, তোমাদের আজকে এত কম কেন পার্সেন্টেজ বৃষ্টির জন্য? ম্যাডাম 2 মিনিট হয়েছে তো। অনেক সময় বৃষ্টির জন্য কানেকশনে প্রবলেম হচ্ছে কয়েকজনের। তোমার সব সময় ছুতা আছে বুঝছো। 2 মিনিট হয়েছে, 5 মিনিট আগে ঢুকলেই তো হয়। জি ম্যাডাম, আমরা আসলে 5 মিনিট আগে থেকেই মানে অ্যাটেন্ড করছি। অনেকে অ্যাটেন্ড হচ্ছে। আর একটু ম্যাডাম, 2-1 মিনিট। 1 মিনিট না? আচ্ছা, আর তোমার আহ, কি বলে ডেন্টালদের কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে কোনো সমস্যা হয় না, এমবিবিএস দের খালি সমস্যা হয়। ও তোমার ইয়েতে ব্যাচমেটদের বলে দিবা যে গুগল অ্যাকাউন্ট দিয়ে যেন সাইন ইন করে তারপরে এ করে। ম্যাডাম, আজকেও কি আপনি ফর্ম দিয়ে দিবেন? হ্যাঁ, ফর্ম দিয়ে দিব। ওকে, ঠিক আমি আছে ম্যাডাম। ফর্ম দিয়ে দিলেও অসুবিধা নাই, অথবা এখানে যে হোস্ট করে যে উনিও আমাকে অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দেয়, সুতরাং তুমি পরে আরো 100টা পাঠাইলেও দেখা যায় কোনটা বেশি কোনটা। না ম্যাডাম, আমি কোনো প্রক্সি দিই না কিন্তু। ঠিক আছে, কয়জন আসছে দেখি। 40 পার্টিসিপেন্ট, দুইজন কম, তারপরে 38। দেখি তাহলে 5 মিনিট ওয়েট করি। আমি কি শুরু করবো? 46।
মেহেদি, জি ম্যাডাম। হ্যাঁ আমি তাহলে শুরু করে দেই, ওকে ম্যাডাম। তাই না? নাহলে তো 8 মিনিট হয়ে গেছে। জি, অন্যান্য দিন তো এত কম হয় না, কিন্তু আজকে হঠাৎ কোনো একটা প্রবলেমের না, কারণে ইয়ে হয়তো। খারাপ, নেট খারাপ, তারপরে ওই যে সবাই একটু চিন্তা করে কিছুক্ষণ তো অপেক্ষা করবে, এটা একটা হলো নেগেটিভ ফ্যাক্টর। ঠিক আছে, ওকে ম্যাডাম, শুরু করে শুরু দেই। করে দিন তাহলে। জি ম্যাডাম। গত ক্লাসে তোমাদের যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে সমস্যা কি ছিল বলো তো? নাকি আজকে শেষ করে দিয়ে তারপরে প্রবলেম ডিসকাশনের জন্য রাখবো, এর মধ্যে একটু পড়ে ফেলবা? কি করবা? আজকে শুরু করে দিই। জি ম্যাডাম, আজকে শুরু জি করে ম্যাম, দিন। শুরু করে দিন। শেষে প্রবলেম সলভের জন্য রাখি। তোমরা না পড়লে তো আর প্রবলেম বলতে পারো না। প্রবলেম পড়ো না। আছে, কিন্তু শুরুতেই প্রবলেম দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। Glycogenesis. ঠিক আছে, the name indicates synthesis of glycogen. Genesis means synthesis, synthesis of glycogen. So to describe synthesis, you have to know the raw material. The raw material is alpha D glucose. It occurs in cytosol, and as it is an anabolic process, it requires energy. What's the product? Product is glycogen. The site is liver and muscle. Rate limiting enzyme is glycogen synthase, and other important enzyme is branching enzyme. তো তোমাদের গ্লাইকোজেনেসিস এত স্টেপ বাই স্টেপ জটিল জিনিসগুলো দেখা লাগবে না, কিন্তু মেইন এনজাইম কি, ওইটা কি কাজ করে, কোত্থেকে আসে, ওই এনজাইম গুলাকে কারা স্টিমুলেট করে, কারা ইনহিবিট করে, এই জিনিসগুলো একটু জানা লাগবে। তাহলে স্টেপের মধ্যে দেখো খুব শর্ট, যে ইউডিপি গ্লুকোজ তৈরি করে। ফার্স্ট সিনথেসিস অফ ইউডিপি গ্লুকোজ, and it requires a primer. Synthesis of primer to initiate glycogen synthesis. Then elongation of chain. This elongation requires glycogen synthase, which is the rate limiting enzyme. Okay. Then formation of branches of glycogen. তোমরা বায়োমলিকুলে পড়ে আসছো যে গ্লাইকোজেনে ব্রাঞ্চ থাকে, 1,4 গ্লাইকোসাইটিক বন্ডের সাথে 1,6 গ্লাইকোসাইটিক বন্ড থাকে। তারপরে একটা ব্রাঞ্চিং হয়, এটার জন্য লাগে ব্রাঞ্চিং এনজাইম। Synthesis of branches, synthesis of additional branches. এটাই মোটামুটি। এখন আসো, এই যে আমরা দুইটা সাইট বলেছিলাম, লিভার এন্ড মাসল। পরীক্ষার জন্য লিভার গ্লাইকোজেন এন্ড মাসল গ্লাইকোজেন, এই দুইটার ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা তো অ্যানাটমি অ্যাবডোমেন কার্ড পড়ে ফেলছো না? অ্যাডমিন কার্ড চলছে ম্যাডাম। চলছে। লিভারের ওয়েট কত আমার মনে নাই, তোমাদের মনে আছে নাকি? 1.5 কেজি। 1.5 কেজি। আর বডিতে টোটাল মাসেলের ওয়েট কত? নিশ্চয়ই 4 গুণের চেয়ে আরো অনেক বেশি, তাই না? তাহলে কনসেন্ট্রেশন হিসাবে লিভার গ্লাইকোজেনে মানে লিভারে গ্লাইকোজেন কনসেন্ট্রেশন বেশি than that of muscle. কিন্তু টোটাল অ্যামাউন্ট হলে মাসল গ্লাইকোজেন is more than that of liver glycogen. And function যদি তুমি দেখো, liver glycogen has positive role in maintenance of blood glucose, whereas muscle glycogen do not play any role in maintaining blood glucose. Liver glycogen turnover rate is very rapid. On the other hand, muscle glycogen has a very slow turnover. Liver glycogen has no role as fuel for muscle activity, but muscle glycogen has a definite role for providing fuel in muscle activity. Actually, muscle glycogen is used to provide fuel in
muscle during muscle movement or exercise. But liver glycogen has role in maintaining blood glucose. লিভার গ্লাইকোজেনটা থ্রু ব্লাড সব জায়গায় যেতে পারে, কিন্তু মাসল গ্লাইকোজেনটা মাসলেই লিমিটেড থাকে। Liver glycogen can be detoxified by the liver, but muscle glycogen has no role. Liver glycogen has positive role in hepatic protein synthesis, whereas muscle glycogen do not have any role. And liver glycogen can protect hepatocyte from viral assault. Now the question is, why muscle glycogen do not play a role in maintaining blood glucose? এটা ভাইবার জন্য এবং প্র্যাকটিক্যাল ফিল্ডেও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কেউ বলতে পারবে? কেউ বলতে পারো না? একটু চিন্তা করো না, তোমাদের তো একদম মস্তিষ্ক ভূতা হয়ে যাচ্ছে। ম্যাম লিভার গ্লাইকোজেনটা হেপাটিক ভেইনের মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে, আর মাসল গ্লাইকোজেনটা ঢুকতে পারে না। তো কঠিন করে চিন্তা করলা, অ্যানাটমির লাইনে চিন্তা করলা। আচ্ছা, লিভার গ্লাইকোজেন, what is the end product of liver glycogen? গ্লুকোজ না? Glucose. And what is the end product of muscle glycogen? মাসল গ্লাইকোজেন, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ। কঠিন অবস্থা। মাসল গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড কখন হবে? এখন দেখো, what is the end product of muscle glycogen? ছবিতে দেখো। Glucose 6-phosphate. Glucose 6-phosphate. Because muscle do not have glucose 6-phosphatase. ঠিক আছে? So এখন গ্লুকোজ 6-ফসফেট আবার কোথায় যাবে? সরাসরি গ্লাইকোলাইটিক পাথওয়েতে গিয়ে এনার্জি দিতে পারবে না, কিন্তু এটা কি ব্লাড গ্লুকোজ রেগুলেশনে কোনো হেল্প করতে পারবে যদি সে গ্লুকোজেই কনভার্ট না হতে পারে? ম্যাম আবার একটু বলবেন? ছবিটা দেখা যাচ্ছে? জি ম্যাম। মাসল গ্লাইকোজেন, এই যে গ্লাইকোজেন, এটার এন্ড প্রোডাক্ট কি হলো? গ্লুকোজ 6-phosphate. গ্লুকোজ 6-ফসফেট। ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইন করার জন্য কি লাগে? গ্লুকোজ 6-ফসফেট লাগে না গ্লুকোজ লাগে? গ্লুকোজ লাগে। তাহলে মাসেলের পক্ষে কি, মাসল গ্লাইকোজেনের পক্ষে কি ব্লাড গ্লুকোজ মেইনটেইন করা সম্ভব? নো ম্যাম। না ম্যাম। ঠিক আছে, on the other hand, liver glycogen can be converted into glucose and it is released into blood to maintain blood glucose level. এখন আসো, এখানে বলছি যে এন্ড প্রোডাক্ট গ্লুকোজ 6-ফসফেট, তাহলে এটা কেন গ্লুকোজ হতে পারে না? It does not contain glucose 6-phosphatase. Muscle do not contain glucose 6-phosphatase. Phosphatase means যারা গ্লুকোজ 6-ফসফেট কে ভাঙে, সরায় নেয়। গ্লুকোজ 6-ফসফেট ব্রেকডাউন, এস মিন্স ব্রেকডাউন। যেই এনজাইমের শেষে এস থাকবে, সব এনজাইমের শেষে এস থাকে, তাই না? ফসফেটেজ মানে ফসফেটকে ব্রেকডাউন করবে, তাহলে গ্লুকোজ 6-ফসফেট থেকে 6 পজিশনে যে ফসফেট ওটাকে রিমুভ করবে, তার ফলে গ্লুকোজ তৈরি হবে। এই এনজাইমটা মাসেলে নাই, সুতরাং muscle glycogen cannot be converted into glucose and the end product is glucose 6-phosphate, which can be used to maintain local, to provide local energy.
ঠিক আছে, এখন আসো এই যে আমার গ্লাইকোজেন ভাঙবে এই পাথওয়েটার নাম কি? It is glycogenolysis. Glycogenolysis is the breakdown of glycogen to form glucose. So the substrate is glycogen, product is glucose and phosphate leading to glucose finally in the liver. Here glucose 1-phosphate and free glucose is produced at a rate of 10:1. Site same, liver and muscle. Compartment is cytoplasm and the nature is catabolic. Lysis is catabolic pathway. এখন আসো এই যে মোটামুটি যে পাথওয়ে দুটো বললাম, glycogen is converted into glucose 1-phosphate by the phosphorylase. Then glucose 6-phosphate this is a reversible reaction. And from glucose 6-phosphate to glucose ki enzyme lage? Glucose 6-phosphatase. Glucose 6-phosphatase. On the other hand, তুমি যদি reverse side থেকে দেখো glucose to glucose 6-phosphate কি enzyme লাগে? এটা একদম কার্বোহাইড্রেট মেটাবলিজমের শুরুতে পড়ে আসছো। Hexokinase or glucokinase. তারপরে this is again reversible reaction. Glucokinase or hexokinase. Then glucose 6-phosphate to glucose 1-phosphate is again reversible reaction. Glucose 1-phosphate থেকে যখন আবার গ্লাইকোজেন তৈরি হবে, the enzyme is glycogen synthase. ঠিক আছে, তারপর ওদিকে ব্রাঞ্চিং হয়, ডিব্রাঞ্চিং হয়, ব্রাঞ্চিং এনজাইম লাগে, এগুলো পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না। আমার গ্লাইকোজেন তো তৈরি হয়েই গেল, এরপরে অল্প জায়গায় এটাকে অ্যাকোমোডেট করার জন্য ব্রাঞ্চিং হয়, এটার স্ট্রাকচার মেনটেন করার জন্য। আচ্ছা, এখন দেখো এই যে গ্লাইকোজেন ফসফোরাইলেজ, এটা তো আমি বললাম রেট লিমিটিং এনজাইম। এটাকে ইনহিবিট করে কে, স্টিমুলেট করে কে, এটা আমার জানা লাগবে, তাহলেই আমরা এই পাথওয়েটা রেগুলেট করে কারা সেটা জানতে পারবো। গ্লাইকোজেন ফসফোরাইলেজ থেকে আমরা গ্লাইকোজেন ভাঙি, তাই না? এটা দিয়ে আমরা গ্লাইকোজেন ভাঙি। তার মানে দেখো এই যে প্রোডাক্ট যেগুলা, এগুলা যদি বেশি হয়ে যায় তাহলে রিঅ্যাকশনটা ইনহিবিট করবে। তাহলে ফ্রি গ্লুকোজ, গ্লুকোজ 6-phosphate and মোরওভার এটিপি। কারণ যখনই আমার এটিপি বডিতে থাকবে তার মানে আর এনার্জির দরকার নেই, আর গ্লাইকোলাইসিসের দরকার নাই, তখন আর পাথওয়ে এদিকে যাবে না। তাহলে ফ্রি গ্লুকোজ, গ্লুকোজ 6-phosphate and ATP inhibits glycogen phosphorylase. এবং মনে রাখবা যে এই জিনিসগুলা এই ফসফোরাইলেজকে ইনহিবিট করবে তারাই আবার সিনথেসকে স্টিমুলেট করবে, কারণ দুইটা তো অপোজিট পাথওয়ে। তাহলে ফ্রি গ্লুকোজ, গ্লুকোজ 6-phosphate, ATP inhibits glycogen phosphorylase, whereas muscle calcium and AMP stimulates it. ঠিক আছে, এরপরে আরো কিছু হরমোনাল রেগুলেশন আছে, এগুলো আমি পরে বলবো। আচ্ছা, এখন দেখো এই যে গ্লাইকোজেন তৈরি হওয়া, সিনথেসিস এন্ড ডিগ্রেডেশন অফ গ্লাইকোজেন, এটা ইম্পর্টেন্ট কেন? বলো। ম্যাম আবার একটু বলবেন? কিসের জন্য? আপনার কথা বেজে আসছে, শুনতে পাইনি। কথা বেজে আসছে, সারা বাংলাদেশেই তো ইন্টারনেট আনস্টেবল, কি করব বলো? ম্যাম কোয়েশ্চেনটা আবার একটু বলবেন? এই যে গ্লাইকোজেন সিনথেসিস এন্ড ব্রেকডাউন, এটার ইম্পর্টেন্স কি বডির জন্য, এটা কেন ইম্পর্টেন্ট?
ম্যাম ব্লাডে যখন গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যায় তখন লিভার কিছু গ্লুকোজ মানে স্টোর করে রাখে, আবার যখন ব্লাডে গ্লুকোজ লেভেল কমে যায় তখন লিভার সেই গ্লুকোজটা সাপ্লাই দেয়, গ্লাইকোজেন তার মানে ভেঙে কি? গ্লুকোজ হয়ে যায় দ্যাট ইজ ব্লাড গ্লুকোজ মেনটেন করার জন্য, তাই না? মেনটেন করার জন্য। জি ম্যাম। নিয়ার নর্মাল বা একটা নর্মাল রেঞ্জ ব্লাড গ্লুকোজ মেনটেন করার জন্য গ্লাইকোজেনেসিস এন্ড গ্লাইকোজেনোলাইসিস এটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো তোমার তুমি যেটুকু জানো সেখান থেকে বলতে পারবা গ্লাইকোজেনেসিস কখন হবে? গ্লাইকোজেনেসিস দ্যাট ইজ ম্যাম সিনথেসিস অফ যখন গ্লাইকোজেন। ব্লাড সুগার কমে যাবে। না, গ্লাইকোজেন বেড়ে যাবে তখন যখন। লাইসিস, ও লাইসিস, আমি মনে করছি গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন যখন ঠিক গ্লাইকোজেনেসিস আছে, কখন উল্টাটা হবে? হবে, জেনেসিস উল্টাটা হবে হবে। যখন বেড়ে যাবে। যখন হ্যাঁ আমার র ম্যাটেরিয়াল বেশি থাকবে। মনে করো তুমি এই যে গ্লোবাল সিচুয়েশন বা দেশের সিচুয়েশন, এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তাই না? এখন অনেক মানুষের রোজগার কমে যাচ্ছে, তাই না? অনেকেই কিন্তু মানে তাদের সবারই কমে যাচ্ছে, কারো কম কারো বেশি। আর যারা 2 নাম্বারই করতেছে তাদের তো রমরমা, ওদের হিসাব বাদ, ওরা তো নর্মাল হিসাবে পড়ে না। এই সিচুয়েশন থেকে চিন্তা করো যে যখন আমার ইনকাম ভালো ছিল তখন মানুষ কি করে? দুঃসময়ের জন্য একটু জমায় রাখে না? একটু জমায় রাখি। সেভিংস থাকে না? এরকম এভাবে চিন্তা করো, তাহলে দেখবার ভুল হবে না যে যখন ওয়েল ফেড স্টেটে লিভার কি করে, যখন ফ্লাডেড উইথ glucose, then excess glucose is stored into liver in the form of glycogen. ঠিক আছে? And when in case of starvation blood glucose level tends to fall, glycogenolysis occurs to maintain steady state of blood glucose. এখন কি করছে মানুষ? যার যেটা জমানো আছে, পেপারে দেখো না সঞ্চয়পত্র ভাঙতেছে, তারপরে কি বলে সেভিংস, যত রকম সেভিংস সব ভাঙতেছে। বডিও কিন্তু তাই করে। বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে বিকজ অফ দ্য ইম্পর্টেন্স অফ মেইনটেনিং ব্লাড গ্লুকোজ লেভেল, এই যে তোমরা যে কথাগুলো বলছিলা যে ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইন করার জন্য সিনথেসিস এন্ড ডিগ্রেডেশন of its glycogen storage form are tightly regulated. In the liver, glycogenesis accelerates during period when the body has been well fed. ঠিক আছে? Whereas glycogenolysis accelerates during periods of fasting. তাহলে ফাস্টিং এর সময় গ্লাইকোজেনোলাইসিস হবে এবং ওয়েল ফেড কন্ডিশনে গ্লাইকোজেনেসিস হবে। আর স্কেলিটাল মাসেলেও তো আমার গ্লাইকোজেন আছে, ওইটার হিসাব কি? সে একই রকম দরকারের সময়। এখন স্কেলিটাল মাসেলের দরকার কি? মনে করো তুমি ম্যারাথন রেসে নাম লেখাইছো, অথবা 100 মিটার দৌড়ে, অথবা ওয়েট লিফটিং, অথবা নর্মালি তুমি সকালে বিকালে হাঁটো, তাই না? অথবা লিফট নাই, তোমার 5 তলায় উঠে আসতে হচ্ছে, বা হোস্টেল থেকে হেঁটে কলেজে আসা লাগছে, যে কোনো মাসকুলার এক্সারসাইজে তখন গ্লাইকোজেন ভাগে। In skeletal muscle, glycogenolysis occurs during active exercise and glycogenesis begins as soon as the muscle is again at rest. যখনই রেস্টে থাকে তখন আবার এটা মেক আপ করে, প্রোভাইডেড ব্লাডে তার সাবস্ট্রেট আছে, র ম্যাটেরিয়াল আছে। Regulation of glycogen synthesis and degradation is accomplished on 2 levels. একটা কি বললাম যে অ্যালোস্টেরিক রেগুলেশন, যে প্রোডাক্ট যদি বেড়ে যায়, গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ, তারপরে এটিপি যদি বেড়ে যায় ইনহিবিট হয়। আরেকটা হচ্ছে হরমোনাল রেগুলেশন। আর সবসময় মনে রাখবা যে গ্লাইকোজেন সিনথেস আর গ্লাইকোজেন ফসফোরাইলেজ একটা পড়বা, তাহলে অন্যটা বলতে পারবা। দুইটা পড়তে গেলে পেঁচা যাবে, কারণ একটা আরেকটার অপোজিট। Glycogen synthase and glycogen phosphorylase are hormonally regulated to meet the needs of the body
as a whole. Second, the pathways of glycogen synthesis and degradation are allosterically controlled to meet the needs of a particular tissue. Allosteric regulation আমি বলে আসছি। Now hormonal regulation. Hormonal regulation তোমরা প্রথমে মনে রাখবা যে কোন কোন হরমোন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। এভাবে যদি মনে রাখো তারপরে বাকিটা বলে দিতে পারবা। যে একমাত্র একটা হরমোন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, দ্যাট ইজ ইনসুলিন। ইনসুলিন। ঠিক আছে, তাহলে ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে। ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে হলে কি করা লাগবে? গ্লাইকোজেন সিনথেসিস ডিগ্রেডেশন কোনটা? সিনথেসিস। সিনথেসিস করা লাগবে। সিনথেসিস। ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে হলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করা লাগবে, দ্যাট ইজ গ্লাইকোজেন সিনথেসিস করা লাগবে। তাহলে সে স্টিমুলেট করবে কি? গ্লাইকোজেন সিনথেজ এনজাইম, তাই না? তাহলে দেখো এই যে ইনসুলিন চলে গেল। Insulin stimulates glycogen synthase and inhibits glycogen phosphorylase. The synthase কে যে স্টিমুলেট করবে সেই ফসফোরাইলেজের উপর অপোজিট কাজ করবে। ঠিক আছে, আর গ্লুকাগন এপিনেফ্রিন এরা কি করবে? ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে হলে কি করা লাগবে? গ্লাইকোজেনোলাইসিস করা লাগবে। লাইসিস। গ্লাইকোজেনোলাইসিস বা গ্লাইকোজেন ডিগ্রেডেশন করবে। তাহলে লাইসিস করার জন্য কি এনজাইম লাগে? কি এনজাইম? গ্লাইকোজেন ফসফোরাইলেজ। ফসফোরাইলেজ। তাহলে ফসফোরাইলেজকে স্টিমুলেট করবে। তাহলে সিনথেসিস উপরে কি কাজ করবে? ইনহিবিশন করবে। ইনহিবিটস করবে। তাহলে এই তিনটা হরমোন কি সিনথেস আর ফসফোরাইলেজ এই দুইটা এনজাইমের উপরে কি কি কাজ করে এটা তোমরা একটু আমার মনে হয় চিন্তা করে বললে সবাই বলতে পারবা, কিন্তু তোমরা আসলে ভাইবা বোর্ডে না হুট করে উত্তর দিয়ে ফেলো। আর একটা জিনিসের উত্তর যখন ইয়েস অর নো, তখন তুমি যদি আগে ইয়েস বলে ফেলো পরে নো বলার কিন্তু কোনো মানে হয় না। সুতরাং এগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিবা যে কোন হরমোন কি কাজ করে। এখানে গ্লুকাগন এপিনেফ্রিনের কথা বলছে, কর্টিসলও কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। ব্লাড গ্লুকোজ লেভেল আরো অনেক হরমোনই বাড়ায়, গ্রোথ হরমোনও বাড়ায়। আচ্ছা, এখানে এটাই একটু ডায়াগ্রামেটিক্যালি দেওয়া। গ্লুকোজ 6 ফসফেট স্টিমুলেট করবে গ্লাইকোজেন সিনথেসকে, গ্লাইকোজেন হবে, আর ইনহিবিট করবে গ্লাইকোজেন ফসফোরাইলেজকে। মাসেলও হিসাবে একই রকম, এখানে খালি জায়গা দুইটা আলাদা। ঠিক আছে, এটা বোঝা গেছে কন্ট্রোলটা? এখন এটা তো গতদিন একটা বাদ ছিল। এখন আসো ব্লাড গ্লুকোজ হোমিওস্ট্যাসিসে যাব। নাও রেগুলেশন অফ ব্লাড গ্লুকোজ। রেগুলেশন অফ ব্লাড গ্লুকোজ কিন্তু তোমরা অনেকটাই বুঝে গেছো, তাই না? গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস বোঝা মানে মোটামুটি 2/3 বোঝা যাওয়া। এরপরে আরেকটু জিনিস আছে, সেটুকু একটু জানা লাগবে। The maintenance of glucose level in blood within narrow limits is a very finely and efficiently regulated system. It is essential to have continuous supply of glucose in the brain. তোমাদের যদি কোশ্চেন করে যে আমাদের তো বডিতে ব্লাড গ্লুকোজ রেগুলেশনের ব্লাড গ্লুকোজ মেইনটেইন করার কি প্রয়োজন? What is the importance of maintaining blood glucose in our body? তোমরা কি আনসার দিবা? ব্লাড গ্লুকোজ বেড়ে গেলে মানে ডায়াবেটিস হয় না? ডায়াবেটিস হলে এটা তো মানুষ নাম দিচ্ছে যে ব্লাড গ্লুকোজ বেড়ে গেছে, এই কন্ডিশনটার নাম ডায়াবেটিস। ম্যাম কিভাবে হবে? মানে অ্যানসারটা হবে বডির কি সমস্যা হয়।
যদি ব্লাড গ্লুকোজ কমে যায় তাহলে ব্রেইনের তো গ্লুকোজ সাপ্লাইটা কমে যাবে, তো ব্রেনে ব্রেন তো গ্লুকোজ গ্লুকোজ সাপ্লাই কমে যাবে। তাহলে আমাদের বডিতে কিছু কিছু অর্গান ইনক্লুডিং ভাইটাল অর্গানস ডিপেন্ডেন্ট solely on গ্লুকোজ। ঠিক আছে, দ্যাট ইজ ব্রেইন, আরবিসি, রেনাল মেডুলা। ব্রেইন একদম স্টারভেশনে এক্সট্রিম স্টেটে সে সার্টেন পার্সেন্টেজ কিটোন বডি ইউজ করতে পারে, কিন্তু তারপরেও ব্রেইনের মেইন ফুয়েল হচ্ছে গ্লুকোজ। তাহলে এই অর্গান গুলাকে বাঁচায় রাখতে হলে মনে করো মাসেল তো ফ্যাটি অ্যাসিড ইউজ করে, হ্যাঁ, ওটার জন্য আমার গ্লুকোজের দরকার নাই। কিন্তু ব্রেইন না থাকলে কি, ব্রেইন না বাঁচলে কি তুমি বাঁচবা? ব্রেইন না বাঁচলে আমি বাঁচবো না, তুমি বাঁচবে না। তাহলে এটাকে বাঁচায় রাখা বেশি দরকার। তাহলে এই কারণেই রেগুলেশন অফ ব্লাড গ্লুকোজ ইম্পর্টেন্ট। আর আরেকজন যেটা বললো যে বেশি হলে ডায়াবেটিস হবে, ডায়াবেটিস একটা ক্লিনিক্যাল কন্ডিশন, এটা আমরা পরে 5 নাম্বার ট্যাবে পড়বো। এখন যেটা বলতেছে ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেশি বাড়ে, এখন আমি ডায়াবেটিস কথাটা উচ্চারণ করব না, বেশি বাড়লে কি হবে, একটা সময় এন্ড অর্গান ড্যামেজ হবে। ঠিক আছে, এন্ড অর্গান মানে কি, সাপ্লাই যেই যেই জায়গায় যাচ্ছে সেগুলাতে হাই ব্লাড সুগারের জন্য একটা ড্যামেজ হবে। এটাও একটা ইম্পর্টেন্স, কিন্তু আমরা এই চ্যাপ্টারে ওইটা এখনো বলবো না। তোমরা ডায়াবেটিস এর কথা বলায় আমি বললাম, এটা ডায়াবেটিস চ্যাপ্টারেই পড়াবে। এই জন্য ব্লাড গ্লুকোজ লেভেল রেগুলেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে as brain is solely dependent on glucose, moreover RBC and renal medulla are also dependent on glucose for meeting their fuel needs, so regulation of blood glucose is important. And what are the sources by which blood glucose can be maintained? Number one source, তুমি যদি না খাও তাহলে কি ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইন হবে? বডি চেষ্টা করবে মেইনটেইন করতে, কিন্তু একটা সময় পরে কি আর মেইনটেইন করতে পারবে? না না পারবে না। তাহলে প্রাইমারি সোর্স হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডায়েট, 2 নাম্বার তোমরা মাত্র পড়ে আসছো কি, গ্লাইকোজেনোলাইসিস অর ডিগ্রেডেশন অফ গ্লাইকোজেন, আর নাম্বার 3 গত ক্লাসে পড়ছো কি, গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, now how the plasma glucose level is maintained? কেউ কি কথা বলতেছে নাকি সাইডের শব্দ আসতেছে? তাহলে plasma glucose level at an instant depends on the balance between glucose entering and leaving the extracellular fluid. Hormones will make this balance possible. তাহলে প্লাজমা গ্লুকোজ লেভেল কেমন থাকবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? এক্সট্রাসেলুলার ফ্লুইডে গ্লুকোজ কতটুকু ঢুকে কতটুকু বের হয়। মনে করো আমি খেলাম, খাওয়ার পরে খাওয়ার পরে কি হবে, ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হয়ে আলটিমেটলি কোথায় যাবে? ব্লাডে, তাই না? তারপরে ব্লাডে যাওয়ার পরে ব্লাড থেকে কোথায় যাবে? সেলুলার আপটেক হবে। কিছু কিছু সেলে আপটেক ডিপেন্ডেন্ট অন ইনসুলিন, কিছু কিছু সেলে ইনসুলিন লাগে না। এই যে ব্লাডে যাচ্ছে এবং ব্লাড থেকে বের হচ্ছে, এই দুইটার ব্যালেন্সের উপরেই ব্লাড গ্লুকোজ লেভেল, প্লাজমা গ্লুকোজ লেভেল মেইনটেইন করে, এবং এটা ডিপেন্ডেন্ট অন হরমোন। The major factors which cause entry of glucose into blood are absorption from intestine, glycogenolysis, gluconeogenesis, and hyperglycemic hormone. বোঝা গেছে?
ব্যাপার, কারো রেসপন্স নাই কেন? Yes, ma'am. তোমরা কি ঘুমায় গেলা নাকি? The major factors which cause entry of glucose into the blood, absorption from intestine. তাহলে আমি যেটা খাবো সেটা অ্যাবজর্পশন হবে, এটা একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে গ্লাইকোজেন ভেঙে ব্লাডে আসতে পারে অথবা নিওগ্লুকোজেনেসিস হতে পারে। এছাড়া আরেকটা ফ্যাক্টর কি, হাইপারগ্লাইসেমিক হরমোন। এই যে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, এগুলার উপর হরমোনের ইফেক্ট আছে। এগুলা কতটুকু হবে, আদৌ হবে কিনা, সেটা সাবস্ট্রেট এবং হরমোনের উপর ডিপেন্ড করে। যদি হাইপারগ্লাইসেমিক হরমোন তার কম থাকে, ইনসুলিন বেশি থাকে, তাহলে কি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে? পারবে না। Factors leading to depletion of glucose into blood, depletion of glucose in blood are dependent on utilization by tissues for energy. মনে করো ব্লাডে গ্লুকোজ আছে, তারপরে টিস্যু এটাকে আপটেক করলো এবং এনার্জির জন্য এক্সপেন্ড করে ফেললো, তার ফলে কি হলো, ব্লাডে গ্লুকোজ কমে গেল। এছাড়া গ্লাইকোজেন সিনথেসিস, লাইপোজেনেসিস এন্ড হাইপোগ্লাইসেমিক হরমোন। তার মানে দেখো এই দুইটা স্লাইড কিন্তু উল্টা, ঠিক আছে? এখানে হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, ওখানে হবে গ্লাইকোজেনেসিস বা গ্লাইকোজেন সিনথেসিস। এছাড়া গ্লুকোজ আর কিভাবে স্টোর হতে পারে, লাইপোজেনেসিস এন্ড হাইপোগ্লাইসেমিক হরমোন, দ্যাট ইজ ইনসুলিন। এখন দেখো ব্লাড বডি কিভাবে মেনটেন করে। ব্লাড গ্লুকোজ লেভেল যদি ম্যাম হ্যাঁ বলো। হাইপারগ্লাইসেমিক হাইপোগ্লাইসেমিক মানে কি ম্যাম? হাইপার মানে কি? বেশি। বেশি। গ্লাইসেমিক মানে কি? ব্লাড গ্লুকোজ লেভেল, ঠিক আছে? ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেশি হয়, দ্যাট ইজ হাইপারগ্লাইসেমিক। এই তোমরা কি সবাই মাইক্রোফোন অন করে রাখছো? আইরিন আক্তার, নিপা, হাইপারগ্লাইসেমিক মানে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেছে, আর হাইপোগ্লাইসেমিক মানে ব্লাড গ্লুকোজ লেভেল কমে গেছে। এখন দেখো যদি লো ব্লাড গ্লুকোজ হয় তাহলে কি হবে, এটা প্যানক্রিয়াসের উপরে কি কাজ করবে, আলফা সেলকে গ্লুকাগন রিলিজ করতে বলবে, সেটা লিভারে গিয়ে গ্লাইকোজেনোলাইসিস করবে, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। আর হাই ব্লাড গ্লুকোজ হলে কি হবে, বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হবে, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হবে। ইনসুলিন কি করবে, পেরিফেরাল আপটেক বাড়াবে, তারপরে স্টোরেজ বাড়াবে, লাইপোজেনেসিস করবে, তার ফলে ব্লাড গ্লুকোজ লেভেল কমে নরমাল হবে। এই ছবিটা দেখো, ডিউরিং ফাস্টিং এই যে ইন্টেস্টাইন চুপচাপ বসে আছে, তার কোনো কাজ নাই, সে কোনো এনার্জি প্রোভাইড করতে পারছে না, ঠিক আছে? লিভার কি করবে, গ্লাইকোজেনোলাইসিস করবে, গ্লুকোনিওজেনেসিস করবে। আর এই যে লাইপোজেনেসিস যে করার কথা, লাইপোজেনেসিসটা ইনহিবিট হবে, কারণ তার তো স্টোর নাই। লাইপোজেনেসিস যখন ইনহিবিট হবে তখন লাইপোলাইসিসটা স্টিমুলেট হবে। লাইপোলাইসিস স্টিমুলেট হয়ে লিপিড ভাঙলে কি হয়, করে ফেলছো না? লিপিড ভাঙলে কি হয়, টিএজি ভাঙলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড রিলিজ হবে। ফ্রি ফ্যাটি অ্যাসিডটা মাসেলে গিয়ে এনার্জি দেবে, ঠিক আছে? মাসেলের কিন্তু গ্লুকোজ আর ফ্যাটি অ্যাসিড থেকে এনার্জি পায় মাসেল। আচ্ছা, আর ওয়েলফেড স্টেটে কি হবে দেখো, এই যে তখন ইন্টেস্টাইন চুপচাপ বসে নাই, গ্লুকোজ অ্যাবজর্পশন হবে, গ্লাইকোজেন সিনথেস স্টিমুলেটেড হবে, তার মানে
আচ্ছা এখানে দেখো লালটা হচ্ছে পজিটিভ আর নীলটা হচ্ছে নেগেটিভ, মানে লাল যেটাতে লেখা সেটা হচ্ছে সেই কাজটা স্টিমুলেশন হয় এবং যেটা নীলে লেখা সেটা হচ্ছে সেই কাজটা ইনহিবিশন হয়। তাহলে অ্যাবজর্পশন হলো গ্লাইকোজেন হিসাবে স্টোর হলো, গ্লাইকোজেনেসিসের লিপিড হিসাবে স্টোর হলো, তখন কি হবে? আমার আর গ্লুকোনিওজেনেসিসের দরকার আছে? দরকার নাই, গ্লুকোনিওজেনেসিস ইনহিবিট হবে। লিপিড আমি তৈরি করছি এখন, অ্যাডিপোজ টিস্যুতে স্টোর করছি, এখন আমার লাইপোলাইসিসেরও দরকার নেই, তখন এই পাথওয়ে গুলা ইনহিবিট হয়ে থাকবে। This is the overview of regulation of blood glucose. কিছু হরমোন আছে যারা হাইপারগ্লাইসেমিয়া করে, কিছু হরমোন আছে যারা হাইপোগ্লাইসেমিয়া করে। হাইপোগ্লাইসেমিক হরমোনের মধ্যে একটাই কি? ইনসুলিন। আর হাইপারগ্লাইসেমিক হরমোনের মধ্যে মোটামুটি সবই আছে। ইনসুলিনের অপোজিট কাজ করে গ্লুকাগন, তারপরে অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, কর্টিকোস্টেরয়েড গ্রোথ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরক্সিন, এগুলো সবই। দেখো হাইপারগ্লাইসেমিক ফ্যাক্টর কি, এটা তোমরা এর আগে দেখছো না? ছবিগুলোতে যে ভেঙে ভেঙে দেখালাম যে এটি থেকে অ্যাবসর্ব হয়, গ্লাইকোজেনোলাইসিস হয়, গ্লুকোনিওজেনেসিস হয়। আর হাইপোগ্লাইসেমিয়া করে যখন, তখন কি হয়? গ্লাইকোলাইসিস হয়, গ্লাইকোজেন সিনথেসিস হয় লিভারে, আর লাইপোজেনেসিস হয়। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে নাকি বলো? জি ম্যাম। বোঝা গেছে? এর মধ্যে একটু দেখা যাবে যে প্লাজমা গ্লুকোজ লেভেল নরমালি কতটুকু থাকে। ফাস্টিং এ 70 to 110 milligram per deciliter, আর 2 hours after postprandial 140 নিচে থাকবে, 140 milligram per deciliter। এটাকে যদি মিলিমোলে বলতে বলে কিভাবে বলবা? মিলিগ্রাম থেকে মিলিমোলে কনভার্ট করতে পারবা? 180 দিয়ে ভাগ করা লাগবে। ঠিক আছে, এখন এই যে একটা কথা বলছিলাম না যে গ্লুকোজ আপটেক বাই দ্য সেল, কোথায় বলছিলাম? Factors leading depletion of glucose utilization by tissues for energy. Utilization by tissues for energy করতে হলে গ্লুকোজটা করা লাগে, আগে তো সেই সেলে আপটেক করা লাগবে, তাই না? এই জন্য আমাদের গ্লুকোজ ট্রান্সপোর্টার সম্পর্কে একটু জানা লাগবে। একটা হচ্ছে সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট ফ্যাসিলিটেড ডিফিউশন, এটা হচ্ছে গ্লুট ট্রান্সপোর্টার, জিএলইউটি, সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, এখানে সোডিয়াম লাগে না। আরেকটা হচ্ছে এসজিএলটি, হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট, মানে সোডিয়ামের সাথে গ্লুকোজ কো ট্রান্সপোর্ট করে, সোডিয়াম মনোস্যাকারাইড কো ট্রান্সপোর্টার সিস্টেম, ইউজুয়ালি সোডিয়াম গ্লুকোজ, সোডিয়াম ফ্রুক্টোজ যায়। তাহলে সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে গ্লুট 1 থেকে 14, এখানে 14টা আইসোফর্ম আছে, এর মধ্যে কিছু ইনসুলিন ডিপেন্ডেন্ট, কিছু ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট। এর মধ্যে একটা মনে রাখবা, গ্লুট 4, গ্লুট 4 is insulin dependent and is present in muscle and adipose tissue. ঠিক আছে, গ্লুট 1 to 14 আছে, এর মধ্যে গ্লুট 4 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। সবগুলার চার্ট আছে তোমাদের বইয়ে, এই যে গ্লুট 1 কোথায় থাকে, গ্লুট 2 কোথায় থাকে, গ্লুট 3 কোথায় থাকে, এগুলোর সব চার্ট আছে। এর মধ্যে গ্লুট 4 হচ্ছে ইট কজেস ইনসুলিন স্টিমুলেটেড আপটেক অফ গ্লুকোজ, এটা তোমাদের একটু বেশি মাথায় রাখা লাগবে। আর দেখো ব্রেন, কিডনি, কোলন, প্লাসেন্টা, আরবিসি, তারপরে ইন্টেস্টাইন, এদের কিন্তু কারোই ইনসুলিন লাগে না গ্লুকোজ আপটেকের জন্য। মাসেল, অ্যাডিপোজ টিস্যু শুধু এদের লাগে
স্কেলেটাল মাসল, হার্ট মাসল এন্ড অ্যাডিপোজ টিস্যু, শুধু ওদের লাগে ইনসুলিন। আর সোডিয়াম ডিপেন্ডেন্ট প্রসেস এসজিএলটি, এটা আছে স্মল ইন্টেস্টাইন এবং কিডনিতে, এখানে সোডিয়াম সাথে লাগে। সোডিয়াম মনোস্যাকারাইড কোট্রান্সপোর্টার সিস্টেম হচ্ছে একটা এনার্জি রিকোয়ারিং প্রসেস। এনার্জি কখন লাগবে? যখন এনার্জি কখন লাগবে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে কাজ এগেইনস্ট গ্রেডিয়েন্ট কাজ করবে। হ্যাঁ, এখানে ট্রান্সপোর্টার লাগবে এসজিএলটি। আর তোমরা বোধহয় ট্রান্সপোর্টার সিস্টেম কি ফার্স্ট গ্রেডে পড়ছে না তোমরা? মেমব্রেন ট্রান্সপোর্ট। এখন তো তোমাদের কমায় দিয়ে না আসল জিনিসগুলা পড়ানো কম হয়। এই প্রসেসটা আর কোথায় আছে? ইন্টেস্টাইনের সাথে রেনাল টিবিউল এন্ড করেড প্লেক্সাস। করেড প্লেক্সাস কোথায় থাকে জানো? করেড প্লেক্সাস কোথায় থাকে? তোমরা কি শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না বলো তো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, শুনতে পেলে হবে। এখন আসো হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া মানে কি? গ্লুকোজ লেভেল ব্লাডে গ্লুকোজ লেভেল গেলে ব্লাডে গ্লুকোজ লেভেল কমে যাওয়া। ব্লাডে গ্লুকোজ লেভেল যখন কমে যায়, কত হলে ব্লাড গ্লুকোজ লেভেল কম বলবা? 100 মিলিগ্রাম ডেসিলিটার। কতর নিচে হলে কম বলবা? 100 মিলিগ্রাম, ঠিক জানা নাই। 110 একটু আগে বললাম না আমি নরমাল লেভেল 110 এর নিচে হলো 110 এর নিচে নরমাল লেভেল কি আমি 110 বলছি? 65 to 110 বলছি। 75 65 to 110। ও আচ্ছা, এখানে 70 আছে। হ্যাঁ কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বলতে হলে আরো একটু কম বলে, ব্লাড গ্লুকোজ লেভেল লেস দেন 40। এখানেও আরো কথা আছে, এটা তোমাদের লিপিনকটের ডাটা। কোন কোন বইয়ে 50 আছে, কোন কোন বইয়ে 60 আছে। ঠিক আছে, এটা এক এক বইয়ে এক এক রকম কেন, এটাও তোমরা একটু পরে বুঝতে পারবা। তাহলে hypoglycemia is characterized by central nervous system symptom including confusion, aberrant behavior or coma. A simultaneous blood glucose level equal to or less than 40 milligram per deciliter and symptoms being resolved with minutes following administration of glucose. তাহলে হাইপোগ্লাইসেমিয়া কখন বলবা? এটা একদম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যে তোমার মাথা ঘুরতেছে, কেমন কনফিউশনাল স্টেট, অ্যাবারেন্ট বিহেভিয়ার, কমাটো স্টেটে চলে যাচ্ছে, এটা হচ্ছে ক্লিনিক্যালি মনে হবে। ব্লাড গ্লুকোজ লেভেল মাপলে কম পাওয়া যাবে এবং ওরালি বা প্যারেন্টালি যখন গ্লুকোজ অ্যাডমিনিস্টার করা হবে তখন এই সিমটমটা রিলিভ হবে। এই তিনটা যখন একসাথে থাকবে তখনই এটা হাইপোগ্লাইসেমিয়া ডায়াগনোসিস। আর লিটারালি ইট মিনস increasing blood glucose, blood sugar বলবা না, আসলে blood glucose বলতে হয়, below equal to or less than 40 milligram per deciliter. আচ্ছা, আমি কিন্তু এটা দিয়ে দিছি, লিংকটা দিয়ে দিছি, তোমরা একটু ফাঁকে ফিল আপ করে ফেলো। Hypoglycemia is a medical emergency because the central nervous system has absolute requirement for a continuous supply of blood-borne glucose to serve as a fuel for energy metabolism.
যদি ব্রেন যদি গ্লুকোজ না পায় তখন কি হবে? ব্রেন কাজ করবে না, ব্রেন কনফিউশন, কমা এগুলা নিয়ে প্রেজেন্ট করবে। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। Transient hypoglycemia can cause cerebral dysfunction, whereas severe prolonged hypoglycemia causes brain death. The most important hormone changes that combating hypoglycemia are elevated glucagon and epinephrine, combined with the diminished release of insulin. এই যে হাইপোগ্লাইসেমিয়া যখন হয় তখন আসলে হরমোনাল পিকচারটা কেমন থাকে কি মনে হয় তোমাদের? হাইপোগ্লাইসেমিয়া যখন হয় তখন হরমোন স্ট্যাটাসটা কেমন থাকে বডির? গ্লুকাগন হাইপোগ্লাইসেমিয়া তার মানে ব্লাড গ্লুকোজ কমে গেছে। যারা যারা ব্লাড গ্লুকোজ কমায় তারা বেড়ে যাবে, ইনসুলিন বেড়ে যাবে। গ্লুকাগন এপিনেফ্রিন এগুলা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গ্লুকাগন ইনসুলিন বেড়ে যাবে। ইনসুলিন বেড়ে যাবে। ইনসুলিন বাড়ার ফলে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, কিন্তু যখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে গেল বডি কি করবে? গ্লুকাগন এপিনেফ্রিন করবে, বডি রিলিজ করবে। হ্যাঁ, বডি তখন কি যাবে যে আর যেন ব্লাড গ্লুকোজ লেভেল না কমে, তখন সে ইনসুলিন সিক্রেশন কমায় দিবে আর কাউন্টার হরমোন গুলা বাড়ায় দিবে। ঠিক আছে? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হরমোন চেঞ্জেস ইন কমবেটিং হাইপোগ্লাইসেমিয়া। তারপর হাইপোগ্লাইসেমিয়াকে কমবেট করার জন্য যে হরমোন চেঞ্জটা হয় সেটা কি হবে? Elevated glucagon and epinephrine combined with the diminished release of insulin. Now, symptom of hypoglycemia. Symptom can be divided into two categories. Adrenergic and neuroglycopenic. Adrenergic symptom কি? It is due to release of adrenal hormone. Adrenal hormone তোমাদের কি ইয়েতে কি বলে ফিজিওলজিতে হরমোন পড়ানো হয়েছে বা অ্যাড্রিনাল হরমোনের কাজগুলো কি তোমরা জানো? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। ভয় পাওয়ার টাইমে ভয় পেলে অ্যাড্রিনাল হরমোন বাড়ে। তার মানে দেখো ভয় পেলে যে সিমটম গুলা হয়, তোমাদের বেশি ভয় পাওয়া লাগবে না। তোমরা মোটামুটি ফার্স্ট আইটেমের কথা চিন্তা করো, যা যা সিমটম হয়েছে এগুলা সবই হাইপোগ্লাইসেমিয়ার সিমটম। অ্যাংজাইটি, প্যালপিটেশন, ট্রেমার, সোয়েটিং। ঠিক আছে? are mediated by epinephrine release regulated by hypothalamus in response to hypoglycemia. Usually adrenergic symptom occur when blood glucose levels fall abruptly. তার মানে যদি শার্প ফল হয়, মনে করো হঠাৎ করে 10 কমে গেল, তখন আসে। একটু স্লো যদি ফল করে, ক্রনিক যদি করে কমছে, তখন আসলে adrenergic symptom গুলা ওইভাবে দেখা যায় না, এটা আরো খারাপ বেশি। আর হচ্ছে নিউরোগ্লাইকোপেনিক। আচ্ছা, এই কথাটার অর্থ বুঝো? নিউরো মানে কি, গ্লাইকো মানে কি, পেনিয়া মানে কি? যে কোনো জায়গায় পেনিয়া মানে কি, সাইটোসিস মানে কি? তোমরা ব্লাড পড়ে ফেলছো, তাই না? ব্লাড পড়ে ফেলছো, লিউকোসাইটোসিস, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোসিস, এই টার্মগুলো তোমরা পেনিয়া জানো। মানে তো কমে যাওয়া।
পেনিয়া মানে কমে যাওয়া, আর সাইটোসিস মানে বেড়ে যাওয়া, তৈরি বেড়ে হওয়া। যাওয়া, নরমাল বেড়ে লেভেল যাওয়া। থেকে বেড়ে যাওয়া। তাহলে নিউরোগ্লাইকোপেনিয়া, নিউরো মানে না, নার্ভাস সিস্টেমে, গ্লাইকো মানে গ্লুকোজ, গ্লাইকোজেন, সরি, গ্লুকোজকেও মানে টার্ম হিসাবে গ্লাইকো বলা হয়। গ্লাইকোলাইসিস, সেখানে কি গ্লাইকোজেন ভাঙবে? গ্লুকোজ না ভাঙবে। গ্লুকোজ। আর পেনিয়া মানে কমে যাওয়া, তার মানে নার্ভাস টিস্যুতে গ্লুকোজ কমে যায়। হ্যাঁ, তার এখন নিউরোগ্লাইকোপেনিয়ার থেকে আসছে নিউরোগ্লাইকোপেনিক সিমটম গুলা, অ্যাড্রিনার্জিক সিমটম, আর একটা হচ্ছে নিউরোগ্লাইকোপেনিক সিমটম। নিউরোগ্লাইকোপেনিয়া ইজ দ্য ইম্পেয়ার্ড ডেলিভারি অফ গ্লুকোজ টু ব্রেন। তার মানে যখন ব্লাডে গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে, ব্রেনেও সাপ্লাই ঠিক মতো দিতে পারছে না, it results in impairment of brain function causing headache, confusion, slurred speech, seizures, coma and ultimately death. এবং তোমরা যেটা করো না, অন্যগুলা ভুলে যাও, আগে ডেথ বলো, তারপরে বাকিগুলা বলার চেষ্টা করো। মরে গেলে কিন্তু আর বাকি কিছু হওয়ার চান্স পায় না। বুঝতে পারছো? Yes, আগে ma'am. হেডেক, তারপরে কনফিউশন, স্লার স্পিচ, কি বলবে বুঝতে পারতেছে না, মুখের কথা জড়ায় আসবে, অনেক সময় খিচুড়ি হয়, পেশেন্ট কমাতে চলে যায়। Neuroglycopenic symptom often results from a gradual declining blood glucose, often to levels below 40 milligram per deciliter. The slow decline in glucose deprives the CNS to fuel, but it fails to trigger an adequate epinephrine response. যে এর আগে আমি বললাম না যে অ্যাড্রিনার্জিক সিমটমটা কখন হয়? যখন ব্লাড গ্লুকোজ শার্প ফল হয়, কিন্তু যখন স্লোলি ফল করে তখন আসলে এপিনেফ্রিন রেসপন্সটা হয় না, তখন নিউরোগ্লাইকোপেনিক সিমটমটাই বেশি হয়। এখন দেখো, এটা একটু দেখার চেষ্টা করো। এই যে নীলটা হচ্ছে সেফ লেভেল, ঠিক আছে? যত লাল হয়ে যাচ্ছে জিনিসটা আনসেফে চলে যাচ্ছে। এখানে দেখো তোমাদের লিপিন কোটে 40 বলা, কোন বইয়ে 50 বলা, আবার কোন বইয়ে বলছে যে 40-এর নিচেই আসলে 60-এর নিচেই আসলে হাইপোগ্লাইসেমিয়ার ইফেক্ট শুরু হয়। বুঝতে পারছো? এই জন্যই এক এক বইয়ে এক এক রকম। দেখো, যখন ব্লাড গ্লুকোজ লেভেল 90, then insulin production decreases. প্রথমেই এই যে ব্লাড গ্লুকোজ লেভেল কমানোর যে অস্ত্র ইনসুলিন, সেটাকে উইথড্র করে দেয়, কমতে থাকে। যখন আরো ফল করে, কাউন্টার হরমোন গুলা এপিনেফ্রিন এন্ড গ্লুকাগন প্রোডাকশন ইনক্রিজেস। তার মানে কি, অবজেক্ট ব্লাড গ্লুকোজ লেভেল আরেকটু বেশির দিকে থাকে। যখন আরো কমে যায়, গ্রোথ হরমোন, কর্টিসল, এগুলা প্রোডাকশন করতে থাকে। আর এর মধ্যে অ্যাড্রিনার্জিক সিমটম, নিউরোগ্লাইকোপেনিক সিমটম, এগুলা শুরু হয়। দেখো, এই যে ব্লাড গ্লুকোজ যখন কমে যায়, দুই দিকে কাজ করে, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, আরেকটা হচ্ছে সরাসরি প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের উপর কি কাজ করে? ইনসুলিন ইনহিবিট করে আর গ্লুকাগনকে স্টিমুলেট করে। আর ব্রেনের উপরে কি কাজ করে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যাসিটিয়াস সিক্রেশন হয়, সেটা আলটিমেটলি কর্টিসল আর এপিনেফ্রিনকে স্টিমুলেট করে। এখন দেখো, ব্লাড গ্লুকোজ লেভেল যে বাড়াবে, আমার কি কি পাথওয়েকে স্টিমুলেট করবে? একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, আর একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। ইনিশিয়ালি গ্লাইকোজেনোলাইসিস হয়, তারপরে গ্লুকোনিওজেনেসিস হয়। এবং গ্লাইকোজেনোলাইসিসের জন্য যে হরমোন রেসপন্সিবল, দে আর এপিনেফ্রিন and glucagon, and the hormone responsible for gluconeogenesis is glucagon and cortisol. ঠিক আছে? এই ছবিটা কি তোমরা বুঝতে পারছো? Yes, ma'am. Yes, ma'am. এটা লিপিন কটেই আছে, তোমাদের এটা আঁকাআঁকি করার দরকার নাই, এটা লিপিন কটের ছবি।
এখানে এটারই ডেসক্রিপশন, দুইটা ওভারল্যাপিং সিস্টেম আছে, একটা হচ্ছে প্যানক্রিয়াস হরমোনাল আর একটা হচ্ছে islets of Langerhans আর receptor in the hypothalamus. এখন হাইপোগ্লাইসেমিয়া টাইপ, চারটা টাইপ আছে: ইনসুলিন ইনডিউসড, পোস্টপ্রান্ডিয়াল, ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া এন্ড অ্যালকোহল ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া। Insulin induced hypoglycemia, postprandial hypoglycemia, that is called reactive hypoglycemia, fasting hypoglycemia and alcohol induced hypoglycemia. Hypoglycemia diagnosis, এটা শুরুতেই বলছি, কখন তুমি হাইপোগ্লাইসেমিয়া বলবা? যে যে সিমটম গুলো তোমরা জানো, পেশেন্ট যদি সেই সিমটম নিয়ে প্রেজেন্ট করে, ব্লাড গ্লুকোজ মাপলে যদি কম পাওয়া যায় এবং গ্লুকোজ সাপ্লিমেন্ট দেওয়ার পরে যদি সেই সিমটম গুলা রিলিফ হয়, তাহলে এই তিনটার কম্বিনেশন যদি থাকে তাহলে তো বলে কি গ্লুকোজ ট্রায়াড, হচ্ছে ডায়াগনোসিস অফ হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে? जी मैम। এর মধ্যে কোনো কোশ্চেন আছে? ম্যাম আগে স্লাইডটা একটু দেখবো। আগের মানে কোনটা, কত নাম্বার, কোনটা বলো? এই যে সাইডে নাম্বার আছে, স্লাইডটা এটা খেয়ালই তো করলাম না। না এটা না ম্যাম, একদম শেষের দিকেরটা, শেষের আগেরটা আগে ডায়াগনোসিস, এটা ডায়াগনোসিস ম্যাম। ডায়াগনোসিস তো শুরুতে একবার বললাম, শেষে একবার বললাম। সিমটম থাকবে, ব্লাড গ্লুকোজ মাপলে কম পাওয়া যাবে এবং গ্লুকোজ সাপ্লিমেন্ট দিলে সেটা আবার সিমটমটা রিলিফ হবে। এই তিনটা ক্রাইটেরিয়া থাকলে বলবা যে হাইপোগ্লাইসেমিয়া। মনে করো তুমি ভাইভা বোর্ডে গেলা, তখন তোমার একই রকম সিমটম পাওয়া যাবে, ভাইভা বোর্ড থেকে বের হয়ে গেলা তুমি নরমাল, এটা তো আর হাইপোগ্লাইসেমিয়ার ডায়াগনোসিস হবে না, তাই না? তবে আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট বা যাদের কি বলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার টেন্ডেন্সি থাকে, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার টেন্ডেন্সি কাদের থাকে বলো তো? বলতে পারবা? মনে করো একটা পেশেন্ট ইনসুলিন নিচ্ছে ডায়াবেটিসের, অথবা ওষুধ খাচ্ছে, ইনসুলিন নিচ্ছে ওষুধ খাচ্ছে, কিন্তু সে তার ডায়েটটা ঠিক মতো নিচ্ছে না, অথবা ওভার এক্সারসাইজ করলো। তোমার নরমালি মেপে খাওয়ার কথা, এক্সারসাইজ করার কথা, দেখা গেল যে তুমি বেশি এক্সারসাইজ করলে অথচ ঠিকমতো খেলা। এছাড়া অ্যালকোহলিক পেশেন্টের যেটা হয়, অ্যালকোহলিক পার্সনের, ওদের গ্লুকোনিওজেনেসিসটা সাপ্রেসড হয়, তার ফলে ব্লাড গ্লুকোজ রেগুলেশনের যে মেকানিজমটা ওদের ডিফেক্টিভ হয়। এই জন্য ক্রনিক অ্যালকোহলিক যারা, তাদেরও হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। আর একটা হয় পোস্টপ্রান্ডিয়াল, যেটা বলছি, যে খাওয়ার পরে হঠাৎ করে অনেকের ব্লাড গ্লুকোজ কমে যায়। ম্যাম 17 নম্বর স্লাইডটা আরেকবার বলবেন, একটু প্রবলেম। 17 কোনটা? 17 তো আবার খুঁজে বার করা লাগবে। তোমরা কি গুনে বের করছো 17? এই ছবি জি ম্যাম, বলো এখানে কোনটা সমস্যা? ওই যে নিচের দিকের বক্সটা একটু ব্যাক করে দেন।
নিচের দিকের বক্সটা এখানে কি গ্লাইকোজেনোলাইসিস গ্লুকোনিওজেনেসিস। তাহলে ইনিশিয়ালি কি হয়, গ্লাইকোজেনোলাইসিস হয়, তারপরে গ্লুকোনিওজেনেসিস হয়। গ্লাইকোজেনোলাইসিসে যে হরমোন রেসপন্সিবল দেয়ার এপিনেফ্রিন এন্ড গ্লুকাগন। দেখো এপিনেফ্রিনের ঘরে গ্লাইকোজেনোলাইসিসে 3+, তার মানে এপিনেফ্রিন লেভেল অনেক বাড়ে। এপিনেফ্রিন কি ক্যাটাবলিক হরমোন, মানে গ্লাইকোজেনটাকে ভেঙে দেয়। এটার কিন্তু কোনো অ্যানাবলিক রোল নাই, বোঝা গেছে? গ্লাইকোজেনেসিসে গ্লুকোনিওজেনেসিসে ওর কোনো রোল নাই। রোল নাই। এপিনেফ্রিন গ্লাইকোজেনোলাইসিস করে, গ্লুকাগন দুইটাই করে আসলে, গ্লাইকোজেনোলাইসিসও করে গ্লুকোনিওজেনেসিসও করে। তাহলে গ্লাইকোজেনোলাইসিসের সময় যখন হয় তখন দেখা গেছে যে এপিনেফ্রিন আর গ্লুকাগন, এপিনেফ্রিন অ্যাজ ওয়েল অ্যাজ নন এপিনেফ্রিন, মানে ক্যাটাকোলামাইনের মধ্যে কিন্তু আসলে দুইটা না তিনটা আসে, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এন্ড ডোপামিন। ডোপামিনের আবার ব্লাড গ্লুকোজ মেইনটেইনের কোনো কাজ নেই, ওটার হার্টের উপরে কাজ আছে, যার জন্য এখানে আর ক্যাটাকোলামাইনের মধ্যে ডোপামিনটা দেখানো হয়নি। আর গ্লুকোনিওজেনেসিসের উপরে ইফেক্ট হচ্ছে কর্টিসল এন্ড গ্লুকাগনের। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আচ্ছা তোমাদের এই কার্ড তো শেষ তাহলে না? ইন্টিগ্রেশন অফ মেটাবলিজম কি হয়ে গেছে? কালকে ফৌজিয়া ম্যাম পড়াইছে? ফৌজিয়া ম্যাম তো রেসপিরেটরি ওটা টাকা রেসপিরেটরি চেইন, হ্যাঁ ইন্টিগ্রেশন অফ মেটাবলিজম পড়ানো হয় নাই? আচ্ছা তাহলে তোমাদের মোটামুটি কি কি বাকি আছে বলো তো? আজকে আমরা তিনজন আবার একসাথে বসবো, আমি বলছি ক্লাসের পরে বসবো, কি অবস্থা, এরপরে কি হবে, পরের কার্ড শুরু করব নাকি কি বাকি আছে? ম্যাডাম আমাদের প্রোটিন মেটাবলিজম বাকি আছে। প্রোটিন স্যার পড়াই নাই? স্যার শুরু করেছিলেন, শেষ হয়নি। শেষ হয়নি? আর ইন্টিগ্রেশনটাও বাকি আছে ম্যাডাম, যেটা বললেন ইন্টিগ্রেশনটাও বাকি আছে। আচ্ছা আর প্রোটিন গতকালকে বাকি। ফৌজিয়া ম্যাডাম হচ্ছে লিপিডের সম্বন্ধে লাস্টের দিকে একটু পড়িয়েছিলেন, যে লিপিডের লাস্টের পার্টটা, লিপিড মেটাবলিজমের। হ্যাঁ, ইকোসানয়েড সহ। তাহলে তোমাদের ইন্টিগ্রেশন বাকি না? জি ম্যাডাম। দাঁড়াও তো আমি একটু আচ্ছা এই জিনিসগুলা কি তোমাদের পড়ানো হয় নাই? মানে কোন সময় কোন ফ্লুইড লাগে, কোন ফ্লুইড বলে কোন মেটাবলিক ফুয়েল লাগে, এগুলা কি হয় নাই তোমাদের? নো ম্যাম, এগুলো তো হয় না। কোন কোন অর্গান ইন্টিগ্রেশনে ইনভলভড, এগুলো কোনোটাই পড়ানো হয় নাই? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আমাকে তো ফৌজিয়া ম্যাডাম বলছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন বাকি আর প্রোটিন তো স্যার বললো যে শেষ হয়ে গেছে, কোনটা বাকি তাহলে? প্রোটিন মেটাবলিজমের কোনটা বাকি? অ্যামাইনো অ্যাসিড পুল, নাইট্রোজেন ব্যালেন্স, অ্যামোনিয়ার সোর্স, ডিসপোজাল, ইনটক্সিকেশন, এগুলো হয়ে গেছে না? কোনটা বাকি? 5 নাম্বার 6 নাম্বার কোনটা বাকি? প্রোটিন মেটাবলিজম কোনটা বাকি বলো? 1 মিনিট ম্যাডাম।
কি পড়ানো হয়েছে তাও জানো না, কঠিন অবস্থা। তোমাদের খাতাপত্র আছে তো না নাই? বই না হয় নিয়ে যেতে পারো না, বাড়িতে যেখানেই যাও দিস্তা খাতা তো কিনতে পাওয়া যায়। জি ম্যাডাম, আমাদের প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে হুম, ওভারঅল নাইট্রোজেন মেটাবলিজম পড়ানো হয়েছে, অ্যামিনো অ্যাসিড পুল পড়ানো হয়েছে, তারপরে হচ্ছে প্রোটিন টার্নওভার পড়ানো হয়েছে, রিমুভাল অফ নাইট্রোজেন ফ্রম অ্যামিনো অ্যাসিড এগুলো পড়ানো হয়েছে, অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ, ডিসপোজাল অফ অ্যামিনো অ্যাসিডস, ইউরিয়া সাইকেল, মেটাবলিজম অফ অ্যামোনিয়া, ট্রান্সপোর্ট অফ অ্যামোনিয়া ইন সার্কুলেশন, সবই তো হয়ে গেছে। অ্যামিনো অ্যাসিড ডিগ্রেডেশন এন্ড সিনথেসিস। সবই তো হয়ে গেছে, কোনটা বাকি? ইউরিয়া সাইকেল হয়ে গেছে, ট্রান্সামিনেশন, অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন হয়ে গেছে, তার কি বাকি? নাইট্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, অ্যামিনো অ্যাসিড পুল হয়ে গেছে, তাহলে বাকি কোনটা? আর কোনটা পড়তে চাও? প্রোটিন টার্নওভার, অ্যামিনো অ্যাসিড টার্নওভার পড়ানো হয় নাই? শুধু প্রোটিন টার্নওভার, ইনটক্সিকেশন, অ্যামোনিয়া ইনটক্সিকেশন। অ্যামোনিয়া ইনটক্সিকেশন স্যারের প্রিয় জিনিস, এটা স্যার অবশ্যই পড়াইছে। পড়ায় নাই? খাতায় খুঁজে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। স্যার আমাকে গত সপ্তাহেই বলছে যে আমার পড়ানো শেষ, বাকিটা আপনারা পড়ায় দেন। এবং স্যার সবসময় স্যারের প্রোটিন খুব পছন্দ, পরীক্ষার হলেও স্যার প্রোটিন খুব ধরে। অ্যামোনিয়া ইনটক্সিকেশন, তারপরে ট্রান্সামাইনেশন, নাইট্রোজেন ব্যালেন্স। অ্যামোনিয়া ইনটক্সিকেশন তো স্যারের একদম বিশাল প্রিয় জিনিস। তাহলে কাজ করো মেহেদি, তুমি ওদের সাথে একটু কথা বলে কি কি বাকি রয়েছে এটা একটু আমাকে জানাও, ঠিক আছে? Okay, আমি madam. ম্যাডামদের সাথে কথা বলবো এখন। ঠিক আছে। ওকে, আদাব ম্যাডাম।